সবাই সাউন্ডটা ক্লিয়ার কিনা, সাউন্ডটা সবাই ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছেন কিনা কেউ একজন একটু জানাবেন। ওকে সঞ্জয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমরা হিন্দু আইনের একদম শেষের দিকে ছিলাম, জাস্ট দুইটা কোশ্চেন বাকি ছিল। আমরা স্বপিণ্ড কারা এটা নিয়ে বলতেছিলাম, এটা সঞ্জয় ভাই লাস্ট ক্লাসে আমাদের প্রতি উত্তরে বলেছিলেন। আজকে আমরা হিন্দু বিবাহের যে ব্যাপারটা আছে এখান থেকে আসলে কোশ্চেনটা আসার মতো কী কী আছে। যেমন আমরা মূলত 25-এর ব্যাচের কোশ্চেন রান করতেছি, ক্লাস রান করতেছি, আর 26-এর যারা আছে তারা ইন এডিশন হিসাবে আপনারা এই জিনিসগুলো শুনতে পারেন। এখন দেখেন, এটা যেহেতু 23 সালে আসছে, সো 25 সালে আসার সমূহ সম্ভাবনা আছে 25 সালের প্রিলিমিনারি পরীক্ষায়, তাই না? নর্মালি আমরা যেটা দেখি। আবার দেখেন, এই হিন্দু বিবাহের যে প্রকারভেদটা আছে সেটা 22 সালে আসছে, বাট 23 সালে কিন্তু আসে নাই, 24 সালে কিন্তু আসে নাই, সরি। সো এটাও 25 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না? আবার দেখেন যে হিন্দু বিবাহের যে ধর্মীয় গুরুত্ব এবং দুনিয়ার যে গুরুত্ব, মানে কি পরকালের গুরুত্ব এবং দুনিয়ার গুরুত্ব, এটাও 22 সালে আসছে, বাট 24 সালে আসে নাই। দ্যাট মিন্স কি এটাও 25 সালের জন্য ইম্পর্টেন্ট। সো আমাকে সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে এটা একটা ব্রড কোশ্চেন, আমাকে এভাবে ভাবতে হবে। তাহলে কোশ্চেনটা কীভাবে হইতে পারে? কোশ্চেনটা হইতে পারে যে হিন্দু বিবাহের শর্ত উপাদান দিয়ে শুরু হোক। হিন্দু বিবাহের সংজ্ঞা দেখ না দেখ, আপনি হিন্দু বিবাহের সংজ্ঞা দিতে হবে, ঠিক আছে? তারপরে উপাদান, তারপরে কি আছে? হিন্দু বিবাহের যে প্রকারভেদগুলো আছে, তাই না? যে কত ধরনের প্রকারভেদ, যেমন 8 প্রকারের আছে, তার ভিতরে কি 4 প্রকার হলো বৈধ, 4 প্রকার হলো অবৈধ। আবার কি হিন্দু বিবাহের ধর্মীয় পার্থিব গুরুত্ব, মানে হলো যে দুনিয়াতে কি প্রয়োজন এবং আখিরাত না পরকাল, ঠিক আছে, পরকালে মানে মৃত্যুর পরে যে গুরুত্বটা, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে দেখব। তাহলে কোশ্চেনটা যদি আসে যে হিন্দু বিবাহের সংজ্ঞা আসুক, হিন্দু বিবাহের উদ্দেশ্য, উপাদান এভাবে আসুক, প্রথমত আমরা সংজ্ঞায়িত কিভাবে করব। যেমন মুসলিম আইনের ক্ষেত্রে আমরা দেখছি হিন্দু বিবাহটা কী ছিল, মুসলিম বিবাহটা কী ছিল, কার মনে আছে? ইয়েস, এটা হুম হুম মুসলিম বিবাহটা কাইন্ড অফ দেওয়ানি চুক্তির মতো, ঠিক আছে? এটা মুসলিম আইনে বলা আছে। কারণ কি, আপনার এই যে দেওয়ানি চুক্তি বলেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে চুক্তি বাস্তবায়ন আছে, এই জিনিসগুলো আসলে কোথা থেকে আসছে? চুক্তি আইন। তাহলে চুক্তি আইনটা দেওয়ানি কার্যবিধির মাধ্যমে আপনার আদালতে ইমপ্লিমেন্ট হয়। তাহলে চুক্তি আইনের সঙ্গে অনেকটা মিল আছে। কারণ চুক্তি আইনে কী কী থাকে? চুক্তি আইনে প্রথমে অফার থাকে, তারপর অ্যাকসেপ্টেন্স থাকে। হ্যাঁ, চুক্তি আইনে কী ছিল? কনসিডারেশন, মানে হলো বিনিময় মূল্য থাকে। এই যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু বিনিময় মূল্যটা মোহরানা অথবা কাবিন। সো মুসলিম বিবাহের ক্ষেত্রে সেটা কাইন্ড অফ কন্ট্রাক্ট। বাট এইখানে আপনি কি লিখবেন? এখানে লিখবেন যে এটা একটা হিন্দুদের সংস্কারের অংশ। তারা কি সংস্কার বলতে দীর্ঘ সময়ের রীতিনীতি যে কয়েকটা টিকে আছে ধর্মীয় ভিত্তিতে। সেক্ষেত্রে নর্মালি 10টা সংস্কারের ভিতরে এই বিয়েটা হলো একটা সংস্কার। তাহলে কি এটা মূলত কী জন্য? মূলত হলো আপনার এক হলো যে বাচ্চা, যে ছেলে সন্তান যদি না থাকে সেই ক্ষেত্রে কী করবে? পিণ্ডদান, তারপরে হলো শ্রাদ্ধ, তারপরে হলো যে হিন্দু ধর্মীয় শাস্ত্রমতে বিশ্বাস করা হয় যে নরকে থেকে পুত্র সন্তান রক্ষা করবে। হ্যাঁ, নরক আছে একটা পুত নামক, সেটা থেকে আপনার রক্ষা করার জন্য পুত্র সন্তান জরুরি। তাহলে এখানে আপনার সংজ্ঞাটা কি হবে? দৈহিক এবং আত্মিক প্রশান্তির জন্য, ঠিক আছে, এই জিনিসটার জন্য আপনার বিয়েটা। আর দুনিয়াভি কার্যক্রম কি? দুনিয়াভি কার্যক্রম হলো মানে আপনার দুনিয়াতে কী জন্য দরকার? আপনার পক্ষগণের সম্মতি, কারণ বাবা মায়ের সম্মতির ব্যাপার আছে। কন্যা সম্পাদন বলে, মানে কন্যা যখন পুত্রের কাছে দেয়, ঠিক আছে, আবার কন্যা গ্রহণ বলা হয়। এই যে বিভিন্ন সংস্কারের যে বিভিন্ন পার্টগুলো আছে এইগুলোর জন্য দুনিয়াতে গুরুত্বপূর্ণ। আর ধর্মীয় গুরুত্বপূর্ণ কি? ইতিমধ্যে আমি বললাম যে আপনার এখানে পিণ্ডদান, শ্রাদ্ধ, ঠিক আছে, তারপরে মনে করেন যে নরক থেকে উদ্ধার, হ্যাঁ, বংশ রক্ষা, এই যে ব্যাপারগুলো আছে এইগুলো।
তাহলে এখানে কি আসবে? এখানে আসবে বিবাহের সংজ্ঞাটা কি হবে? এটা হলো যে আপনার এর মাধ্যমে ছেলেরা কি হয়, ছেলেরা এবং মেয়েরা তারা পাপমুক্ত হয়। তারা ধর্মীয়ভাবে বিশ্বাস করেন যে বিয়ের আগে পর্যন্ত কি হয়, বিয়ের আগে পর্যন্ত পুরুষরা কি অপবিত্র থাকে, নারীরা আত্মশুদ্ধি লাভ করে না। তো এই বিয়ের মাধ্যমে আপনার পবিত্রতা, আত্মশুদ্ধি এইগুলো লাভ করে। তাহলে আপনি সংজ্ঞায়িত কিভাবে করতে পারেন? এই 4টা যে অনুমোদিত বিবাহ আছে 8টার ভিতরে, এই অনুমোদিতগুলোতে দেখবেন যে বাবা মায়ের সম্মতি আছে, অথবা মন্দিরে বিবাহ হচ্ছে, হ্যাঁ, এই ব্যাপারগুলো আছে। তাহলে সংজ্ঞাটা কি হইতে পারে? প্রথমত আপনি নিজের ভাষায়ও লিখতে পারেন যে আপনার সে দৈহিক এবং আত্মিক মুক্তি লাভের আশায়, ঠিক আছে, হিন্দু শাস্ত্রের বিধান অনুযায়ী ধর্মীয় সাক্ষী রেখে যে কন্যাদান এবং কন্যা গ্রহণ হয়। কারণ কি, ওই যে দুনিয়াভি যে কার্যক্রমগুলো, ওখানে লিখবেন পিতামাতার সম্মতিক্রমে কন্যাদান এবং কন্যা গ্রহণ, সাধারণত পিতামাতার সম্মতিক্রমে। কারণ অনেক ক্ষেত্রে পিতামাতার সম্মতি ছাড়াও বিয়ে হইলে সেটা যদিও অনুমোদিত বিবাহ, তারপরেও এটা পরবর্তীতে অনুমোদিত হয়ে যায়। সেই জন্য আপনি এইভাবে লিখবেন যে সাধারণত পিতামাতার সম্মতিতে আপনার কন্যা সম্পাদন, কন্যা গ্রহণ যে কার্যক্রম হয় দেবতাকে সাক্ষী রেখে, সেটাকে আমরা বলবো হিন্দু বিবাহ। এটা একটা হিন্দু সংস্কারের অংশ। এই মূল কি পয়েন্টগুলো আপনার আসছে কিনা? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো আপনার বংশ রক্ষা, নরক থেকে রক্ষা, পিণ্ডদান, শ্রাদ্ধ, এই যে কি পয়েন্টগুলো, এটা রেকর্ডিং আছে, রেকর্ডিংটা শুনতে হবে, ঠিক আছে? এই কি পয়েন্টগুলো মনে রাখার বিষয়। শুধুমাত্র পুরো জিনিসগুলো আমার পড়ার এইভাবে দরকার নেই, আমাকে কি পয়েন্ট মনে থাকলে আমি লিখতে পারবো। কারণ আপনি নোট যখন করবেন তখনও আপনি কি পয়েন্টগুলো লিখবেন। কারণ কি? কারণ আমি সেভারাল টাইম বলছি, পরীক্ষার হলে কি হবে, পরীক্ষার হলে কিন্তু আপনার ডেফিনেশনটা ভালোভাবে দেখা হবে, আপনার পয়েন্টগুলো ভালোভাবে দেখা হবে, বাট আপনার ভিতরে আপনি কি লিখতেছেন, কত দূর লিখতেছেন, সেটা আপনি পয়েন্টের উপর বেসিস করে সেখানেই আপনি লিখতে পারতেছেন। সো অযথা আপনি বড় বড় পয়েন্ট করে লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, যেমন এই সাবজেক্টে আমি 60+ পেয়েছিলাম। সো আমার কাছে যে জিনিসটা মনে আছে যে আমি জিনিসগুলো প্রথমে আমি ডিফাইন করে দিছি, আর যেগুলো আইন আছে, ধারা আছে, যেমন মনে করেন হিন্দু বিবাহ নিবন্ধন আইন 2012 অনুসারে কি 21 বছর এবং 18 বছর হইতে হবে, সেই আইনের 5 ধারা অনুযায়ী এখানে আছে। সো এইটা আপনি নীলকালি দিয়ে লেখেন। তারপরে মনে করেন যে আপনার হিন্দু বিবাহের নিবন্ধন আইন বললাম, এই আইনের পরের বছরই হিন্দু নিবন্ধন, বিবাহ নিবন্ধন বিধিমালা বের হয়েছে 2013 সালের, সেইটার ধারাগুলো যখন লিখবেন তখন নীলকালি দিয়ে লেখেন। আবার কি, তারা কিন্তু বাল্য বিবাহ নিরোধ আইন 2017 মানতে বাধ্য, ঠিক আছে? বাল্য বিবাহ নিরোধ আইন কত সালের? 1929 সালের। এটা লাস্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে আপনার হয়ে, নতুন আইনটা কত সালের? 2017 সালের। এইটা বাল্য বিবাহ নিরোধ আইনে লেখা নাই কোনটা মুসলিম কোনটা হিন্দু। সে হিন্দু যদি হয়, সে যদি আপনার বাল্য বিবাহ করে, সেই ক্ষেত্রে তার জন্য সেই আইনে যে সাজা আছে 2 বছর পর্যন্ত জেল অথবা 50,000 জরিমানা, সেটা অ্যাক্টিভেট থাকবে, ঠিক আছে? এই যে ব্যাপারগুলো আছে এইগুলো চলে আসবে নীলকালি দিয়ে আমাকে লিখতে হবে, আর পয়েন্টগুলো আমি কালো কালি দিয়ে লিখবো, বাট পেন্সিল দিয়ে আমি দাগাবো। যেমন শর্ত উপাদানগুলো কী কী? উপাদান হলো হিন্দুদের ক্ষেত্রে কি একই বর্ণের হইতে হয়, তাই না? তারপরে কি, যেহেতু এটা একটা সংস্কারের অংশ, তাহলে আচার অনুষ্ঠানের যে ব্যাপারটা আছে। তারপরে কি, পিতামাতার সম্মতি থাকতে হয়, বরকনের সম্মতি থাকতে হয়, নর্মালি অনুমোদিত বিবাহ যেগুলো 8টা বিবাহের ভিতরে 4 প্রকারের বিবাহ অনুমোদিত, সেইগুলোর কথা বলতেছি, ঠিক আছে? অভিভাবকের সম্মতি, বরকনের সম্মতি, তারপরে বয়সের কথা তো বললাম, ঠিক আছে? এবং এই বিধিসম্মত যে 4টা অনুমোদিত বিবাহ, সেই 4টার ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। মাথার ভিতরে এই জিনিসটা রাখতে হবে। তারপরে কি, আপনার শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। অসুস্থ অথবা যে কোনো ধরনের সমস্যা থাকলে সেই ক্ষেত্রে সেটা অ্যাক্টিভেট হবে না বিয়ের ক্ষেত্রে, ঠিক আছে? আর রেজিস্ট্রেশনের কথা তো বললামই, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কি দিতে হবে? আপনার 1000 টাকা নিবন্ধন ফি, যদি তারা রেজিস্ট্রেশন করতে চায়। নর্মালি বিবাহের রীতি মেনে যদি বিবাহ হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে কোনো অবৈধতা নাই, বাট নিবন্ধনের ক্ষেত্রে 1000 টাকা ফি দিয়ে নিবন্ধন করতে হবে। কারণ অনেকেই আছে বিভিন্ন চাকরিতে জমা দিতে হয়, বিভিন্ন জায়গায় জমা দিতে হয়, সেক্ষেত্রে তারা এই জিনিসটা করবে। বুঝা গেছে? আর বাল্য বিবাহ নিরোধ আইনের কথা তো বললামই। 8 প্রকারের যে বিবাহ আছে, সেই বিবাহর ভিতরে আমরা 4টা হলো অনুমোদিত, আর পরের 4টা হলো অনুমোদিত না। অনুমোদিত যেগুলো আছে সেগুলো খুবই সিম্পল, পিতামাতার অনুমতি এবং
সেই ক্ষেত্রে বর যখন পণ গ্রহণ করে না সেটাকে বলা হয় ব্রাহ্ম বিবাহ, ঠিক আছে। আর দৈব বিবাহ কোনটা, যেটা মন্দিরে অথবা হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান, সেটা হইতে পারে আপনার মঠ অথবা অন্য যে কোনো প্রতিষ্ঠান হইতে পারে, সেখানে যিনি পুরোহিত থাকবেন, হিন্দুদের যিনি পুরোহিত, তার মাধ্যমে যে বিয়েটা হয় সেটাকে আমরা বলবো দৈব বিবাহ। তারপরে অর্শ বিবাহ কোনটা, অর্শ বিবাহে মূল জিনিসটা হলো যে বরকে একজোড়া গাভী উপহার দেওয়ার একটা ব্যাপার থাকে কন্যার পিতা কর্তৃক বরকে। সো এই জন্য এটাকে অর্শ বিবাহ বলতেছে। আর প্রজাপতি বিবাহ সেম গোজ টু ব্রহ্ম বিবাহ, মানে প্রথমটা যে আছে, বাট প্রথমটা কিন্তু ব্রাহ্মণদের জন্য বেশি প্রযোজ্য, কিন্তু বর্তমানে অন্যান্য যে বর্ণ আছে শূদ্রতেও সেটা ইমপ্লিমেন্ট হয়। আর কিন্তু সেই ক্ষেত্রে তারা যে আপনার ধর্মীয় নীতি আচার আচরণ ধর্মীয় কাজে অংশীদার হইতে হবে সেই ব্যাপারটা ছিল না, কিন্তু প্রজাপতি বিবাহ ব্রাহ্ম বিবাহের মতোই, বাট এখানে আপনার ধর্মীয় কাজে তারা অংশীদার থাকবে, এই জিনিসটা ইন এডিশন। আশা করি অনুমোদিত বিবাহ শেষ। অননুমোদিত বিবাহ, আপনার যখন কোশ্চেনটা এভাবে থাকবে যে আপনার হিন্দু বিবাহের যে প্রকারভেদ, যেহেতু 22 সালে আসছে, 23 সালে তো আসে নাই, 24 সালে আসার জন্য ইম্পর্টেন্সে ছিল, 25 সালে আপনারা যারা পরীক্ষা দেবেন অবশ্যই আসবে, না আসলে 26 সালে আসবেই আসবে। সো এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে এখানে। আপনারা নিজেরাই নিজেদের সাজেশন চাইলে তৈরি করতে পারেন। আমরা ইতিমধ্যেই আমাদের যে পেইড গ্রুপ আছে, আমরা পঞ্চম পত্র পর্যন্ত প্রিসাইজ সাজেশন দিয়ে দিচ্ছি। আপনার অননুমোদিত বিবাহ যেটা আছে, অননুমোদিত বিবাহ কোনটা, এটা একটা বলতেছে গন্ধর্ব বিবাহ, অসুর বিবাহ, রাক্ষস, পৈশাচ। কেমনে মনে রাখবেন, গন্ধর্ব যেটা আছে সেখানে কি থাকবে না, নর্মালি আপনার এই যে বিয়েতে কি থাকে, অভিভাবকের সম্মতি থাকে, ওইখানে অভিভাবকই থাকে না, ঠিক আছে, তাদের অমতে বিবাহ যৌন মিলন সংগঠিত হয়, সেই জন্য এটাকে বলতেছে গন্ধর্ব। অসুর বিবাহ কোনটা, অসুর বিবাহ হলো যে আপনার কন্যাকে যখন কন্যার পিতা, হ্যাঁ, বিভিন্ন শুল্কের বিনিময়ে হোক অথবা টাকার বিনিময়ে অথবা যে কোনো একটা স্পেসিফিক একটা কিছুর বিনিময়ে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে অসুর বিবাহ, বিবাহ যে হয়। আর রাক্ষস বিবাহ কি, জোর করে, আটক করে, কিডন্যাপ করে, ঠিক আছে, যে বিবাহটা হয় সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো রাক্ষস বিবাহ। দেন কামস টু পৈশাচ। পৈশাচ বিবাহ কোনটা, সেটা হলো মেয়ের সঙ্গে আপনার মাতাল অবস্থায় হোক অথবা অন্য ঘুমন্ত অবস্থায় হোক, যে কোনো পর্যায়ে হোক, মানে একজন সেন্স থাকবে আরেকজনের সেন্স থাকবে না, এরকম একটা অবস্থায় মেয়ের সঙ্গে যৌন মিলন সংগঠিত করার পরে যে বিবাহ সংগঠিত হয়, পরবর্তীতে এটাকে আইনিভাবে বৈধতা দেওয়ার জন্য, সেটাকে আমরা বলবো পৈশাচ বিবাহ। হোপ দ্যাট ইউ অল আর আন্ডারস্ট্যান্ড। হিন্দু বিবাহের ধর্মীয় ও পার্থিব গুরুত্ব, এটা অলরেডি আমার বলা শেষ। এটা বলছিলাম যে আপনার পরকালে তাদের কি আশা আছে এবং দুনিয়াতে তারা আসলে কি আশা করে। হিন্দু ধর্মীয় যারা আছেন তারা দুনিয়াতে আশা করে আপনার বিয়ের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি, কন্যার সম্মতি এবং কন্যা সম্পাদনের যে বিষয়টা আছে, কন্যা গ্রহণের যে বিষয়টা আছে, আচার রীতি, এইগুলো তারা দুনিয়াতে তারা এই জিনিসগুলো এক্সপেক্ট করে। আর ধর্মীয় গুরুত্ব কি, ইতিমধ্যে বলছি, পিণ্ডদান বলেন, শ্রাদ্ধ বলেন, এবং পুত্র যে আপনার কি বলে স্বর্গ থেকে, নরক থেকে স্বর্গে নিয়ে আসবে, এটার যে একটা কন্ডিশন আছে ধর্মীয়ভাবে, হ্যাঁ। তারপরে মনে করেন যে প্রথমেই যে বললাম যে তাদের নিজেদের আত্মশুদ্ধি, ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে বিবাহের মাধ্যমে তারা পূর্ণতা পায়, এবং তারা নর্মালি জন্মগতভাবে মনে করে যে অপবিত্র, বিয়ের মাধ্যমে পূর্ণতা এবং পবিত্রতা পায়, হ্যাঁ। নারীদের যে আত্মশুদ্ধির ব্যাপার আছে, এই জিনিসগুলো তাদের ধর্মীয় যে বিশ্বাস আছে সেটা থেকে। তো এখানে আসলে কোশ্চেনটা ব্রড কোশ্চেন হলে তাহলে কিভাবে হবে, আপনার হিন্দু বিবাহের সংজ্ঞা, হিন্দু বিবাহের উপাদান, প্রকারভেদ, তারপরে হলো যে আপনার হিন্দু বিবাহের ধর্মীয় পার্থিব গুরুত্ব, হ্যাঁ। তো এই যে ব্যাপারগুলো আছে, আর এটা হচ্ছে চুক্তি না, এটা তো ইতিমধ্যেই বলছি। কোশ্চেনটা যদি এভাবে আসে, হিন্দু বিবাহ একটি ধর্মীয় অনুষ্ঠান, চুক্তি না, সেক্ষেত্রে কি বলবেন, সেক্ষেত্রে ওই যে বলবেন সংস্কার, 10টার ভিতরে এটা একটা সংস্কার, এটা চুক্তি না, এটা একটা ধর্মীয় সংস্কার হিসাবে গণ্য, এটা নীলকালি দিয়ে লিখে দেবেন। কি পয়েন্ট যেটা মনে হবে যে যে লাইনটা আপনার পুরো কোশ্চেনের অ্যান্সার আপনার পোর্ট্রেট করে, প্রতিচ্ছবি হিসাবে দেখায়, সেটা যেন টিচারের দৃষ্টিগোচর করতে পারি আমি, আমার লক্ষ্য থাকতে হবে এটা।
তারপরে আসেন আপনার হিন্দুদেরকে যে ভরণ পোষণের ব্যাপারটা আছে, ঠিক আছে? ভরণ পোষণের যে কোশ্চেনটা আছে এটা আসলে 25 সালে যারা আছে পরীক্ষা দিবে তাদের জন্য মোটেও ইম্পর্টেন্ট না, বাট শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাও আমি একটু ইন ডিটেলসে বলার চেষ্টা করব, বিকজ অফ এটা থেকে যেহেতু আপনার 26-এ কোশ্চেন থাকবে আর 25 সালে আপনারা কনফার্ম থাকেন শর্ট নোট থাকবে। কারণ কি? কারণ এই হিন্দু আইনে যেহেতু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এখানে ভরণ পোষণ একটা কি টার্ম, তাই না? যেমন আমাদের মুসলিম আইনে কি ভরণ পোষণ নিয়ে একটা ব্রড কোশ্চেন আছে। কিছু কিছু আইনের কিছু কিছু জিনিস আছে যেগুলো কিনা কি টার্ম, মূল যে টিকা বা বিষয়বস্তু, তো সেগুলো কি? সেগুলো হয় ব্রডে না থাকলেও আপনার শর্টে থাকবে। দ্যাট মিনস 25 সালে যারা পরীক্ষা দেবেন এটা ব্রড কোশ্চেন হিসেবে আসবে না ইনশাল্লাহ, আমি বলে দিলাম, বাট শর্ট নোট হিসেবে আসবে। তাহলে এখানে আমরা যদি একটু জানে রাখি, ইন ব্রড আমরা যদি একটু জানি, তাহলে আমাদেরকে এখানে কি কি আছে এই জিনিসগুলো আমরা দেখি। ভরণ পোষণ কে বা কারা দাবি করতে পারে? যেমন মুসলিম আইনে কি সম্প্রতি কী হয়েছে, সম্প্রতি আপনার পিতামাতাকে সন্তান ভরণ পোষণ দিতে হবে, সেটা নিয়ে একটা আইন পাস হয়েছে, তাই না? দ্যাট মিনস কি এতদিন ভরণ পোষণ দেওয়ার বাধ্যবাধকতা ছিল না, বাট এখন কি আছে? বাধ্যবাধকতা আছে, তাই না? ইভেন দ্যাট আপনার চাকরিজীবীদের আগে 4 জনের হিসাব করে স্যালারি দেওয়া হতো, 6 জনের হিসাব করে দেওয়া হয়েছে বিগত সরকারের সময়। দ্যাট মিনস কি বাবা মা টোটালি ইনক্লুডেড, ভরণ পোষণ আপনার 110%। সেম গোজ টু হিন্দুদের ব্যাপারে, এটা আগে থেকেই আছে, ঠিক আছে? এটা আগে থেকে আছে। যদি যৌথ পরিবার হয় সেক্ষেত্রে যৌথ পরিবারের যে কর্তা আছে সে পরিবারের সকল সদস্যদের ভরণ পোষণ দিতে বাধ্য। কারণ কি জমি জামা থেকে শুরু করে ঘর বাড়ি থেকে শুরু করে সব কিছু 51 এজমালি আমরা যেটা বলি। যেমন আমাদের বাড়ি মনে করেন এখনও এজমালি, আমার বাপ চাচা সবাই এজমালি ফ্যামিলি, মানে বাড়ির যে জমিটা আছে 6 একর 39 শতক সেটা এখনও ভাগ হয় নাই, সবাই যার যার মতো করে খাচ্ছে। তো এই যে হিন্দু পরিবারের যে যৌথ পরিবারের যে কর্তা আছেন এটা নিয়ে শর্ট নোটও আসে, ঠিক আছে? তো তার ক্ষেত্রে তিনি সকলের ভরণ পোষণ করতে বাধ্য। পিতামাতা যদি নিজেরা ভরণ পোষণ নিজেদের না করতে পারে, অক্ষম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে সন্তান অবশ্যই করতে বাধ্য। আর পুত্র কন্যার ক্ষেত্রে তো করতেই হবে, ঠিক আছে? পুত্র যদি নাবালক হয়, সাবালক হওয়ার পরে করার প্রয়োজন নাই, কন্যা বিবাহের আগে পর্যন্ত, এটা সব জায়গায়, ঠিক আছে? আপনারা দেখবেন যারা চাকরিজীবী থাকে দেখবেন যে তাদের যে সন্তান আছে, মেয়ে বিয়ে হয়ে গেলে ওকে ফাইন, তখন সে মেয়ের আর কোনো ভাতা টাতা পায় না। তারপরে কি ছেলে যতদিন পর্যন্ত না আপনার চাকরি পাচ্ছে অথবা সাবালক হচ্ছে, এরকম ধরনের কন্ডিশন থাকে। তো এখানে হলো আপনার পুত্র কি হইতে হবে আপনার যতদিন নাবালক আছে, আর কন্যার ক্ষেত্রে কি হবে বিয়ে না হওয়া পর্যন্ত, ঠিক আছে, তার ভরণ পোষণ করতে হবে। স্ত্রীর ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখবেন। স্ত্রী নর্মাল যখন থাকে, স্ত্রী যখন বিধবা হয়ে যায়, স্ত্রী যখন মনে করেন যে বিধবার পরে 2 জন স্ত্রী আছে, তখন মনে করেন যে 2 জনে যে অংশটা পায় তার ভিতরে একজন মারা গেল, তখন কি হবে? তখন অন্য যে স্ত্রী আছে সে ওই 2 অংশই তার জীবন সত্ত্বে পাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। জীবন সত্য মানে কি যতদিন বাইচে আছে ততদিন ভোগ করতে পারবে, আর তিনি যখন জীবন সত্ত্বে ভোগ করতে পারবেন না, সময়টা যখন ওভার হয়ে যাবে, মারা যাবে, তখন কি হবে? সম্পত্তি কই যাবে? সম্পত্তি চলে যাবে ওই যে ভাইগুলো আছে তাদের কাছে, অথবা নিকটতম স্বপিণ্ড বলতে বোঝায় একদম কাছের যিনি আত্মীয়, যে পাওয়ার যোগ্য। সঞ্জয় ভাই কোনো ভুল টুল থাকলে আপনি বললেন, যেহেতু আপনি হিন্দু ধর্মাবলম্বী। আর কাউকে আমি দেখতে পারতেছি না প্রথম পেজে, দ্বিতীয় পেজেও মোস্ট প্রবাবলি নাই। আচ্ছা, তো এই হলো আপনার এখানে যে ব্যাপারটা আছে। আর বোন যদি আপনার ভাইয়ের সম্পত্তিতে অথবা উত্তরাধিকার লাভ করে, সেই ক্ষেত্রে উত্তরাধিকার হিসাবে, ঠিক আছে, আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম স্ত্রী ধন, তারপরে কি পড়ছিলাম? নারীর সম্পত্তি, বিধবার সম্পত্তি। নারীর সম্পত্তি সে যদি পায় উত্তরাধিকার সূত্রে, সেই ক্ষেত্রে আপনার তাকে ভরণ পোষণ দিতে তার যে ভাইরা আছে তারা বাধ্য। আর নারীর সম্পত্তি যদি না পায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে বাধ্য না। আর স্ত্রীর সম্পত্তি কোনটা? স্ত্রীর সম্পত্তি হলো স্ত্রী তার অস্থাবর যে সম্পত্তিগুলো, যেহেতু তাকে স্বর্ণ দানা অনেক কিছু দিয়ে দেয়, ওইগুলো হলো তার স্ত্রীর সম্পত্তি। আর বিধবার সম্পত্তি কি? স্বামী মারা যাওয়ার পরে জীবন সত্ত্বে যেটা নর্মালি ভোগ করে,
এগুলো মনে আছে কিনা? আমি কিন্তু পড়া ধরতেছি না, কারণ আপনাদের সিলেবাস শেষ করতে হবে। 25-এর যারা আছে, এক্সাম নকিং অ্যাট দ্য ডোর, ভেরি ক্লোজ। আচ্ছা, তারপরে আপনারা দেখেন স্ত্রী যদি পৃথক থাকে সেই ক্ষেত্রে তার ভরণ পোষণ দাবি করতে পারে কিনা। হ্যাঁ, অবশ্যই পারবে। সেক্ষেত্রে আপনার তাকে ভরণ পোষণ অবশ্যই দিতে হবে। সেই ক্ষেত্রে বিবেচনার বিষয় হলো, যে জিনিসটা নিয়ে নর্মালি প্রবলেম তারা ক্রিয়েট করে, যে আমার স্ত্রী অসৎ, সতীত্ব নাই, এটা বলার মাধ্যমে আইনিভাবে তারা রিলিফ পায়, জামাই যারা আছে, ঠিক আছে, হাজব্যান্ড যারা আছে, স্বামী যারা আছে। এই জিনিসটা যদি আপনার কোর্টে প্রমাণ করতে পারে, সেই ক্ষেত্রে ভরণ পোষণ আর দেওয়া লাগবে না। অথবা আর কি আছে, এটা হলো আপনার ভরণ পোষণের পরিমাণ নির্ধারণ বলেন, অথবা পৃথক থাকলে সে ভরণ পোষণ পাবে কিনা, এটা হলো একটা মেজর বাইন্ডিংস, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করেন স্বামী মনে করেন যে করোনায় আক্রান্ত হয়েছে, এখন স্ত্রীকে তার পাশে থাকবে, থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা ডিপেন্ড করে তাদের ভিতরে হৃদ্যতা কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল। এটা আসলে ভালোবাসার ব্যাপার না। আপনার করোনা হলে প্রোটেকশান নিয়ে স্বামীকে যতটুকু করার করবে নিয়মতান্ত্রিকভাবে, আর প্রোটেকশান ছাড়া হলে সে আলাদা থাকবে, এটাই হলো নিয়ম। অথবা ছোঁয়াচে যে কোনো রোগ, সেক্ষেত্রে কী করবে? সেক্ষেত্রে সে কিন্তু ভরণ পোষণ পাওয়ার অধিকারী। এখন স্বামী অসুস্থ, ভরণ পোষণ কই থেকে দেবে এরকম না, ওইখানে সম্পত্তি থেকে, হ্যাঁ, ভরণ পোষণ সে ব্যয় করবে। নিষ্ঠুর আচরণ, যেমন মুসলিম আইনে কী ছিল, নিষ্ঠুর আচরণের যে ক্ষেত্র ছিল, নিষ্ঠুর আচরণের ক্ষেত্রে মুসলিম আইনে তারা কি করতে পারতো, তারা স্বামীকে ছাড়তে পারবে। কত সালের আইন কার মনে আছে মুসলিম আইন পড়ানোর সময়? হয় নাই, 1860 হলো দণ্ডবিধি। কই থেকে কই চলে যাইতেছেন আপনারা? ফাইনাল ইয়ারে চলে গেছেন। কে বলতে পারবেন, বলেন। 1939 সালের আপনার ম্যারেজ যে ডিসলিউশন যে আইন আছে, সেই আইন অনুযায়ী সেইটা ব্রিটিশ আমলে করা হয়েছিল। কী কারণে করা হয়েছিল? কারণ মুসলমান যারা আছে তারা বউ পিটত, বউ পিটার কারণে কি হইতো, তারা কখনো ছাইরা যাইতে পারতো না। কেন ছাইরা যাইতে পারতো না? কারণ নিয়ম নাই। বাট তারা তখন কি করছে, নিষ্ঠুর আচরণের জন্য, ঠিক আছে, নিষ্ঠুর আচরণ যদি করে সেক্ষেত্রে ছাইরা যাইতে পারবে। যদি জেল হাজত, চুরি, গুন্ডা, বদমাইশ জেল হাজতে আছে 4 বছরের উপরে, 7 বছরের উপরে, তখন ছাইরা যেতে পারবে। তারপর পাগল হয়ে রয়েছে 4 বছর ধরে, খবর নাই, তখন তাকে ছেড়ে দিতে পারবে। এই যে আপনার আইনগুলো হয় বিভিন্ন প্রেক্ষাপটের বিশ্লেষণে, ঠিক আছে। এই নিষ্ঠুর আচরণ, এটা আমি শুনতে চাইছিলাম যে মুসলিম আইন কিন্তু আপনাদের অনেকেই আছেন যে এখানে ক্লাসে ছিলেন। আচ্ছা, তারপরে মনে করেন স্বামী হিন্দু যে স্বামী আছে, সে বিয়ে করছে অথবা তার রক্ষিতা আছে। রক্ষিতা কি? বউ ছাড়াও অন্য মেয়ে রাখা যদি থাকে, সেই ক্ষেত্রে যদি বউ অন্য জায়গায় থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কি হবে? সে সমস্ত ক্ষেত্রে ভরণ পোষণ দিতে বাধ্য। এই জিনিসটা আপনার মনে রাখবেন, ঠিক আছে। আর ভরণ পোষণের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে আপনার যে জিনিসটা এখানে মুখ্য বিষয়, সেটা হলো স্ত্রীর সতীত্বর কথাটা আসে। ভরণ পোষণ এড়ানোর জন্য প্রথমেই আমি যেটা বললাম যে অসৎ। আরেকটা জিনিস কি, ভরণ পোষণ নির্ধারণ হলো কিসের ভিত্তিতে নির্ধারণ হবে? যেমন মুসলিমদের ক্ষেত্রে কি হয়, মুসলিমদের ক্ষেত্রে দেখা হয় যে সেই স্ত্রী অথবা সেই ভদ্রমহিলা যিনি ডিভোর্স হয়ে গেছেন, তার মোহরানা কত ছিল। মোহরানা যখন নির্ধারণ হয় তখন কি দেখা হয়, তার বোন, তার খালা না, ফুফু, তাদের মোহরানা কেমন ছিল। আর যখন ডিভোর্স হয় তখনও দেখা হয় তার সামাজিক, ওই প্রেক্ষাপটে তার সামাজিক অবস্থাটা কি, আপনার মোহরানা কি বলে, ভরণ পোষণ কত ধার্য করা যেতে পারে। দ্যাট ইজ দ্য কি পয়েন্ট। আমি কিন্তু হিন্দু আইনের সঙ্গে মুসলিম আইনের যে সিমিলারিটিসগুলো আছে সেগুলো আমি টানার চেষ্টা করতেছি, যেন আপনাদের মনে থাকে, যেন পরীক্ষার হলে যাওয়ার পরে মনে হয় যে না, জিলানি ভাই তো এই জিনিসগুলো বলছিল, এটার সঙ্গে এটা রিলেটেড। এটা মনে রাখার বিষয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন 25 সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য যে কোশ্চেনটা আপনার এখানে দায়ভাগার বৈশিষ্ট্য, মৃতখরার বৈশিষ্ট্য যেগুলো আছে, দায়ভাগা এবং মৃতখরার যে মতবাদগুলো আছে, এই দায়ভাগা এবং মৃতখরা মতবাদটা আসলে কেন আসছে? সঞ্জয় ভাই আমাকে একটু বলেন। আমি একটু পানি খাই, অনেকক্ষণ কথা বলতেছি। সঞ্জয় ভাই কোথায় আছে? হ্যাঁ, সঞ্জয় ভাই আপনি বলেন, দায়ভাগা এবং মৃতখরা যে
মতবাদ দুইটা আছে, কোনটা বাংলাদেশে প্রচলিত আছে, কোনটা ইন্ডিয়াতে প্রচলিত আছে, এবং দায়ভাগা অনুযায়ী আপনারা কিভাবে সম্পত্তি পান, এগুলো একটু বলেন, সবাই আমরা একটু শুনি। দায়ভাগা মতবাদটি মোটামুটি বাংলাদেশে প্রচলিত আছে। আর এই মতবাদে উত্তরাধিকার নির্ধারিত হয় এবং যে স্ত্রী সম্পত্তি যেগুলো এগুলা নির্ধারণ হয় আর কি। তো দায়ভাগ মতবাদ অনুযায়ী একজন ছেলে বা ছেলে যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু মৃত্যুর পরে সে সম্পত্তির মালিক হয়। মৃত্যুর মতবাদে জীবদ্দশায় সে জীবিত থাকতে মালিক, আর দায়ভাগাতে মৃত্যুর পরে মালিক। শুধু দায়ভাগাটা সম্পর্কে বলেন, যেহেতু বাংলাদেশে দায়ভাগাটা প্রচলিত। দায়ভাগাতে আবার আপনার যে স্ত্রী যদি অসতী হয় তাহলে সে ভরণ পোষণ বা কোনো কিছু পায়। মৃত্যুরাতে যদি সম্পদ অর্জন করে তাহলে স্ত্রী যদি অসতী হয় সেই ক্ষেত্রে উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে, তাই না? হয় না, মৃত্যুরাতে বঞ্চিত হয় না, দায়ভাগাতে না, দায়ভাগাটা শুধু বলেন, দায়ভাগাতে উত্তরাধিকার থেকে 100% বঞ্চিত হবে। বাট পাবে কোনটা, কোন সম্পত্তিটা পাবে বলেন দেখি? অসৎ হইলেও সে স্ত্রী ধন যেটা সেটা হ্যাঁ, পাবে আর না। এক্সিলেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি। হ্যাঁ, এই যে আপনার যে নারীর স্ত্রী ধন কোনটা? স্ত্রী ধন হলো আপনার যে সম্পত্তিটা ইমুভেবল মুভেবল প্রপার্টি, মানে হলো অস্থায়ী সম্পত্তি যেগুলো তাকে দেয়া হয়, যেটা টাকা পয়সা হইতে পারে, অলংকার হইতে পারে, অন্য যে কোনো মূল্যবান জিনিস হইতে পারে, সেই সম্পত্তিটা সে পাবে। ঠিক আছে, সে যদি উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়, উত্তরাধিকার থেকে শুধুমাত্র স্ত্রী না, স্ত্রী এবং অসতী নারী কে হইতে পারে? সেটা কন্যা হইতে পারে। অসতী নারীর যে কন্ডিশনটা আছে সেটা কন্যা হইতে পারে, তারপরে বোন হইতে পারে, মা হইতে পারে। ঠিক আছে, তারা ওই ক্ষেত্রে উত্তরাধিকার থেকে কিন্তু বঞ্চিত হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর হলো যে আপনার দায়ভাগা মত অনুসারে উত্তরাধিকার নির্ণয়ের যে পদ্ধতিটা আছে, কিভাবে নির্ণয় করা হয়। নর্মালি যারা স্বপিণ্ড, হ্যাঁ, লাস্ট ক্লাসে স্বপিণ্ড আমরা বলছিলাম, সঞ্জয় ভাইও বলছিল, এখানে স্বপিণ্ডর যারা আছে তারা নর্মালি উত্তরাধিকার লাভ করবে, তাই না? কারণ কি, স্বপিণ্ড কিভাবে নির্ধারণ করা হয়? 6 পুরুষ। কয় পুরুষ? 6 পুরুষ। উপরের দিকে 3 জন, নিচের দিকে 3 জন, যারা কিনা মৃত ব্যক্তির শ্রাদ্ধে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, আর মহিলাদের ক্ষেত্রে হবে, মহিলাদের ক্ষেত্রেও স্ত্রী, কন্যা, মাতা, পিতামহী, প্রপিতামহী পিণ্ড পুরুষের উত্তরাধিকার লাভ করবে, তাই না? উত্তরাধিকার নীতিটা আসলে কি? উত্তরাধিকারের যে নীতিটা আছে, পুরুষ যারা আছে তারা কি করবে? তারা সম্পত্তির সম্পূর্ণ মালিকানা পাবে। বাট স্ত্রী কি, মহিলাগণ যারা আছে, তারা সম্পত্তির পূর্ণ মালিকানা পাবে না। এই দায়ভাগ মতবাদ অনুসারে তারা কি হিসাবে পাবে? যতদিন বাইচা থাকে ততদিন পাবে। তারপরে এই সম্পত্তি কই চলে যাবে? এটা ক্লাসের শুরুতেই বলছি, মূল যে মালিক আছে, যারা কিনা স্বপিণ্ড, মূল যে স্বপিণ্ড, ওই 6 পুরুষের মধ্যে যারা আছে তাদের কাছে আগে চলে যাবে। বোঝা গেছে? থাকলে পরে অন্যরা পাবে। আরেকটা দেখেন বলছে উত্তরজীবী নীতি, এটাও আমি বলে ফেলছি। বলছিলাম না যে একজন মানুষ যদি 2টা স্ত্রী রাখে, 2 জন স্ত্রী থাকে, 2 জন স্ত্রী কয় অংশ পাবে? 2 জন স্ত্রী কিন্তু 1 অংশ পাবে। একজন স্ত্রীও 1 অংশ পাবে। কোন 1 অংশ? পুত্ররা যে অংশ পাচ্ছে সেইম অংশ পাবে। বাট ওই একজন স্ত্রী যে পাবে, হ্যাঁ, 2 জন স্ত্রী পাইলো, এখন ওই 2 জন স্ত্রী কিন্তু 2 অংশ পাবে না। 2 জন থাকলে 1 অংশ পাবে। একজন মারা গেলে সে আবার জীবন সত্ত্বে ওই পুরোটা আবার ভোগ করবে। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে, আপনারা এখানে পড়লেই পারবেন। তারপরে দেখেন আপনার বৈশিষ্ট্য এবং পার্থক্য, এই দুইটা আপনারা পার্থক্যটা অলরেডি বলছে সঞ্জয় ভাই, পার্থক্যটা আপনারা পড়বেন, কোনো কিছু না বুঝতে বলবেন। এখন দেখেন আপনার এখানে তাদের যে ভাগ আছে, ঠিক আছে, এই ভাগ সম্পত্তি যে ভাগ আছে, এটা থেকে শুধুমাত্র একবার এই কোশ্চেনটা আসছে, শুধুমাত্র একবার আসছে। ঠিক আছে, পুরা ন্যাশনাল ইউনিভার্সিটি লাইফে। সেটা কত সালে আসছে? সেটা 22 সালে আসছে। ঠিক আছে, এই 22 সালের
আপনার আসছে যে একজন হিন্দু কো তার বিধবা স্ত্রী খো ভাই গো পুত্র ঘো এবং এর পূর্বে মৃত পুত্র উমকে রেখে মারা যান। হিন্দু দায়ভাগ আইন অনুসারে কয়ের সম্পত্তিতে কে কী পরিমাণ পাবে সেই জিনিসটা এখানে লিখতে বলছে। এখানে মোট সম্পত্তি কত? মোট সম্পত্তি হলো 1 অংশ, তাই না? এই যে 1 অংশ আছে, এখানে কে কে পাবে? এখানে দেখেন স্ত্রী 1 অংশ পাইছে, পুত্র 1 অংশ পাইছে। আবার মনে করেন এটা ফারায়েজের মতো এত জটিল না। আবার মনে করেন মৃত পুত্রের পুত্র কেন পাইছে? কারণ এই মৃত পুত্র 1 অংশ পাওয়ার অধিকারী, এই জন্য ওনার পুত্র পাইছে। এই হলো আপনার এই 3 অংশ, মানে 3 জনে যে পাবে, এইটাই আপনার 3/3 যোগ করে দিছে। আর এখানে 4টা কোশ্চেন থাকবে, 3টা থাকবে ব্রড কোশ্চেন, একটা থাকবে টিকা। যারা কিনা 25 সালে পরীক্ষা দিবেন শুধু তাদের জন্য আমি টিকাটা বলতেছি, অন্যদের জন্য আমি 26-এর যারা আছেন সব পড়বেন। আপনাদের এখনও শুরুই হয় নাই, আপনাদের ক্লাস আমি শুরু করব ওদের পরীক্ষার পরপর। যারা কিনা 26-এর পেইড ব্যাচে যারা যুক্ত হইতে চান তারা 25-এর পরীক্ষা যখন শুরু হবে, পরীক্ষা শুরু হওয়ার সময় আমরা 26-এর পেইড ব্যাচটা শুরু করব। আর 26-এর যারা আছেন এখন আপনারা 25-এর সঙ্গে নর্মালি ক্লাস করতে থাকেন বোঝার জন্য, এত হবে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, 25-এর যারা পরীক্ষার্থী আছে এখানে যে বিষয়টা আপনাকে দেখতে হবে সেটা হলো যে আপনার প্রতিনিধিত্ব মতবাদ, ঠিক আছে? ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেটিভ। প্রতিনিধিত্ব মতবাদটা কি? হিন্দুদের মৃত ব্যক্তির সম্পত্তিতে যে উত্তরাধিকার হিসেবে প্রতিনিধি থাকে, ঠিক আছে? এটাকে প্রতিনিধিত্ব মতবাদ বলা হয়। তারপর ফ্যাক্টাম ভ্যালেট, এটা 24-এ এসে গেছে, এটা আসার সম্ভাবনা নাই। সহ উত্তরাধিকার কি? যেমন পূর্বপুরুষ, তার পুত্র, পুত্রের পুত্র, পুত্রের পুত্রের পুত্র, এই যে সিলসিলাটা আছে এগুলোকে বলা হয় সহ উত্তরাধিকার, এটা ইম্পর্টেন্ট। নাবালকের অভিভাবক, এটা অভিভাবক পড়াইছি। স্বপিণ্ড কারা, এটাও পড়ানো হয়েছে, এটাও ইম্পর্টেন্ট। বিধবার সম্পত্তি স্ত্রী ধন, নারীর সম্পত্তি দরকার নাই। বিধবার সম্পত্তি আর স্ত্রী ধন, এই দুইটা জিনিস আপনারা ভালোভাবে দেখবেন। কারণ স্ত্রী ধন কি? স্ত্রী ধন হলো তার যে জীবন দশায় যে জিনিসগুলো কি করে ভোগ করে, দান করে, বিক্রি করে, হস্তান্তর করে, হ্যাঁ, নর্মালি অস্থাবর সম্পত্তি যেগুলো কিনা বাবার কাছ থেকে পায় অথবা অন্যান্য জায়গা থেকে পায়। আমরা দেখি হিন্দুদের বিয়ে হলে কন্যা সন্তানকে সব দিয়ে দেয়। আমি আগে মনে করতাম এটা কী রে ভাই, কেমন? এখন আমি বুঝি যে কারণ হলো যে এখানে যে ব্যাপারটা আছে সেটা হলো যে সে তো আপনার ওই স্বামীর কাছে যখন যাবে তখনও সে যে অংশটা পাবে জীবন সত্ত্বে, মানে যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার ভোগ করবে, তার পার্মানেন্ট না। সে কিন্তু বিক্রির ক্ষেত্রে শর্ত সাপেক্ষে পারে না যে তা না, বাট নর্মালি তাকে সেই অ্যাক্সেসটা দেওয়া নেই। বাট একজন মানুষ আমি মনে করি সে জীবন সত্ত্বে বাইচা থাকা অবস্থায়, আমার কাছে মনে হয় আমি বাইচা আছি, আমার বাইচা থাকা অবস্থায় যা যা ভোগ করার আমি ভোগ করতে পারলেই হলো। আমার বিক্রি কিনা এত কিছু আসলে প্রয়োজন নাই, স্পেসিফিক কোনো ক্ষেত্র না হলে। তো এই জিনিসটা আছে। তো স্ত্রী ধনের যে ব্যাপারটা আছে, তারা দেখা যায় তার ওই অস্থাবর যে সম্পত্তিটা আছে সেটাই তার একমাত্র অবলম্বন। এই জন্য মেয়ের বাবা কি করে সব কিছু দিয়ে দেয়। স্পেশালি চিটাগাঙে বিয়ে হইলে আমি দেখছি, আমি চিটাগাঙেও ছিলাম, সো দেখলাম যে সব একদম ঝাড়ু টাড়ু সহ দিয়ে দেয়। মানে কি? মানে এটা হলো আপনার এই যে তাদের যে প্রেক্ষাপটটা, এটা আমরা যতদিন না জানবো ততদিন আমরা বুঝবো না কেন এত মায়া, এত ভালোবাসা দিয়ে এই জিনিসগুলো দিয়ে দেয়। আর বিধবার যে সম্পত্তি আছে এটা তো ইতিমধ্যে পড়ানো হয়েছে। উইলের যে ব্যাপারটা আছে, হ্যাঁ, উইলের যে ব্যাপারটা আছে, উইলের ক্ষেত্রে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, উইল আইন যেটা আছে 1870 সালের, এটা কিন্তু 2 ক্ষেত্রেই অ্যাক্টিভেট, হ্যাঁ, সব ক্ষেত্রে। এখন উইলের ক্ষেত্রে উইল কখন কার্যকর হয় এইখানে এই ক্লাসে কে বলতে পারবেন? আমাকে বলেন। যে ব্যক্তি উইল করবে কখন কার্যকর হবে? তাকে মরতে হবে, ভালো করে মনে রাখেন, তাকে আগে মরতে হবে। সে না মরলে কিন্তু তার উইল কার্যকর হবে না, বুঝা গেছে? আর একটা জিনিস মনে রাখবেন, ওই উইলকারী যে ব্যক্তি আছে, যাকে উইল করছে, সে যদি তাকে খুন করে ফেলায় এবং এটা যদি আদালতে প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে সেই লোক আর এই সম্পত্তি পাবে না। ঠিক আছে, এটা বুঝতে পারছেন? মনে করেন এখানে হৃদা আপু আছে, হৃদা আপু আমার নিকটাত্মীয়, আমি তাকে উইল করে দিলাম, উইল করে দেওয়ার পরে আমি আমাকে সে মাইরা ফেললো, তো আমাকে যে মারলো এক্ষেত্রে কি হবে? এখানে
এটা আদালতে প্রমাণিত হওয়া মানে শেয়ার এটা পাবে না। উইলের ক্ষেত্রে এগুলো আপনারা সেকেন্ড ইয়ারে বিশাল এক সিলেবাস পাবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন সেবায়েত এবং মহন্ত। সেবায়েত কে বলছি, কিন্তু আমি গত ক্লাসে বলছি, কে বলতে পারবেন সেবায়েত কে? সেবায়েত হচ্ছে ভাইয়া যিনি মন্দিরের রক্ষণাবেক্ষণ হুম দেখাশোনা বা পূজা অর্চনা করেন হুম। সেবায়েত। তিনি সেবায়েত মানে হলো দেবত্বর সম্পত্তি। আপনারা মূল কি পয়েন্টগুলো বলেন না কেন আমি বুঝি না। দেবত্বর যে সম্পত্তি আছে সেই দেবত্বর সম্পত্তিগুলো যিনি রক্ষণাবেক্ষণ করেন এবং ট্রাস্ট পরিচালনা করেন তাকে বলা হয় সেবায়েত। সঞ্জয় ভাই, আপনি ধর্মকর্ম মনে হয় কম করেন, আরও বেশি ডিভোশন হইতে হইতে হবে, ডেভোটেড হইতে হবে, ভক্তি শ্রদ্ধা আরও বেশি বাড়াই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর যদি এই যে তাদের যে ধর্মীয় শিক্ষার যে কার্যক্রম আছে, ঠিক আছে, এই ধর্মীয় শিক্ষার যে কার্যক্রমটা আছে সেটা যারা পরিচালনা করেন, যে প্রতিষ্ঠানের মাধ্যমে যারা পরিচালনা করেন, নর্মালি মঠ বলা হয় অথবা অন্য কোনো স্থান হইতে পারে, তাদেরকে বলা হয় আপনার মহন্ত। যিনি ওই পড়াশোনার যে কার্যক্রমটা, ধর্মীয় পড়াশোনা কার্যক্রমটা যিনি পরিচালনা করবেন সে হলো মহন্ত। আর মন্দিরের যে পূজা অর্চনা এবং ট্রাস্ট সহ মন্দিরের যে সম্পত্তি সেটা একটা ট্রাস্টের মতো, ওইটা যিনি পরিচালনা করবেন তিনি হলেন সেবায়েত। ঠিক আছে তো সঞ্জয় ভাই? জি ভাইয়া। আচ্ছা, যৌথ পরিবারের কর্তা। হ্যাঁ বলেন সঞ্জয় ভাই, বলেন। বলছি আপনার উচ্চতা বেশি আর না না না, আমি 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 যেদিন থেকে আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, হ্যাঁ, লতে, সেদিন থেকে আমি পড়াই, আমি নিজে আগে বুঝি এবং এটা ডিটেলস আপনাদের জাস্ট খালি জানার ইচ্ছাটা থাকতে হবে যে আমি এটার ডিটেলসটা জানতে চাই। আমার আপনার ক্লাসে আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখেন, যৌথ পরিবারের কর্তা, ম্যানেজার, ব্যবস্থাপক। যৌথ পরিবারের কথা, যৌথ পরিবারে যিনি কর্তা থাকে, এটা সারা ক্লাসে বলতে বলতে আমি ভূতা। সো এটা আপনাদের 25-এর যারা পরীক্ষা দিবেন তাদের শর্ট নোট হিসেবে থাকবে, লিখতে না পারলে আমি দায়ভার নাই। আর প্রথা ও অনুমোদিত বিবাহ, এগুলো 24 সালে যেহেতু শর্ট নোট হিসেবে আসছে, আসার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? 25 সালে আসার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, আজকের ক্লাসের 11:30 বাজতে আরও আছে আপনার 17 মিনিট। আপনারা কি চান আমি সংবিধান নিয়ে কিছু কথা বলি? সবাই রেসপন্স করেন, সবাই রেসপন্স করলে আমি সংবিধান নিয়ে কথা বলবো। রিদা আপু, তাইফিন ভাই, মাসুদ রানা ভাই, ফারহানা আপু, সঞ্জয় ভাই, রুবেল ভাই। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে সংবিধান নিয়ে আলোচনা করি। দেখেন, পরীক্ষা খুবই নিকটে, যতগুলো কথা শুনবেন ততই দেখবেন যে নিজেকে এনরিচ করতে পারতেছেন। সংবিধানের প্রশ্ন নিয়ে কথা বলার মতো নেক্সট ক্লাসে অনেক সময় আছে, বাট সংবিধানটা সম্পর্কে আইনের ছাত্র হিসাবে সংবিধান কে হাত তুলছে? সোমাইয়া ইসলাম আপু। হ্যাঁ আপু বলেন। সোমাইয়া ইসলাম আপু কিছু বলবেন? হাত নামায় ফেলছেন, দ্যাট মিন্স ভুলে উঠছে, আমি ধরে নিলাম। আচ্ছা, এখন দেখেন, সংবিধান হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন, সবসময় মাথার ভিতরে রাখবেন। সংবিধানের আপনার যতগুলা পার্ট আছে, কয়টা পার্ট আছে? 11টা পার্ট আছে। কয়টা পার্ট আছে? 11টা পার্ট আছে। এবং আপনারা সংবিধানটা ভালোভাবে পড়বেন। আমি যদিও দ্রুত পড়ায় চলে যাব, হ্যাঁ, আগামী যে নেক্সট ক্লাস আছে, আগামীকালকে ক্লাস, তো আগামীকালকে কিন্তু বাংলাদেশের সংবিধান আমি শেষ করে ফেলবো। তারপরের 2 ক্লাসে অথবা আগামীকালকে শেষ না করতে পারলেও পরের ক্লাসে শেষ করে ফেলবো, যেহেতু আজকে বাকি 15 মিনিটে আমি সংবিধানের মূল কিছু বিষয়বস্তু আপনাদের দৃষ্টিগোচর করব। আর পরবর্তী ক্লাসে সংবিধান থেকে যেহেতু 4টা কোশ্চেন থাকে বাংলাদেশের সংবিধান থেকে, আর যুক্তরাজ্যের সংবিধান থেকে থাকে 2টা, যুক্তরাষ্ট্র থেকে 2টা, এই টোটাল 8টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। বাংলাদেশের সংবিধান থেকে 6টা কোশ্চেন থেকে 4টা দিতে হবে, আর যুক্তরাজ্যের সংবিধান থেকে 4টা থেকে 2টা দিতে হবে, আর যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে 4টা থেকে 2টা। এই 8টা কোশ্চেন আমার অভিজ্ঞতা বলতেছি, আপনাদের মধ্যেও পরীক্ষা দিয়ে এসে আমি জানি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাইয়া 5টা কোশ্চেন দিয়ে চলে আসছি, ভাইয়া 8টা কোশ্চেনের ভিতরে 6 নাম্বারটা যখন লিখতে গেছি না তখন আর সময় পাইনি, কারণ ওই যে 5টা লেখা অভ্যাস,
কারণ এই সাবজেক্টটাতে 72 পর্যন্ত নাম্বার ওঠানো যায়, 72 পর্যন্ত, কারণ এই সাবজেক্টে সর্বোচ্চ নাম্বার ওঠানো যায়। বলে দিলাম, যদি আপনারা টাইম ম্যানেজমেন্ট করে 8টা কোশ্চেন 4 ঘন্টার ভিতরে লিখতে পারেন, কারণ আপনার আধা ঘন্টার বেশি সময় নেই। প্রথম কোশ্চেনটা 40 মিনিট 45 মিনিট লাগতে পারে, পরেরগুলো অবশ্যই। হ্যাঁ, ফারহানা আপু বলেন। হুম হুম মানে 20 মার্কসের একটা প্রশ্ন হুম কয় পৃষ্ঠাতে ঠিক আছে, আর শর্ট প্রশ্ন কতটুকু কয় পৃষ্ঠাতে হবে ঠিক? শর্ট প্রশ্ন বলতে কিছু নাই, আছে হলো টিকা, শর্ট নোট। আচ্ছা, আমি বলতেছি, আপনার এখানে ব্রড কোশ্চেন যেটা আছে সেখানের যে 4টা পার্ট থাকবে, ব্রড কোশ্চেনটা আপনারা চেষ্টা করবেন ন্যূনতম 8 পৃষ্ঠা লেখার জন্য, এবং প্রত্যেক পৃষ্ঠায় অবশ্যই 10 থেকে 12 লাইন। 10 লাইনের কম হবে না, 12 লাইনের বেশি হবে না। এখন থেকে প্র্যাকটিস করেন। এটা বলতে একটু মিলিয়ে 8 পৃষ্ঠা। পৃষ্ঠা, পাতা বলি নাই, পাতা হলো এপিট ওপিট মিলাইয়া হলো পাতা, মানে হলো, আর পৃষ্ঠা মানে হলো যে কোনো এক পাশ। আমি পৃষ্ঠা বলছি, মিনিমাম 8, আর 10-10-10-এর আশেপাশে থাকলে স্ট্যান্ডার্ড, 10-12 পেজ থাকলে, 12 পেজ পর্যন্ত লিখতে পারলে অনেক স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আপনাকে 12 পাইতে মানে ফার্স্ট ক্লাস মার্কস পাইতে সহায়তা করবে। তবে 8 পেজের কম অবশ্যই না, চেষ্টা করবেন 10-11 পেজ। ঠিক আছে, সবার জন্যই বলতেছি। আর শর্ট নোটের ক্ষেত্রে আপনার নর্মালি 2 পেজ করে লিখলেই এনাফ। শর্ট নোটের ক্ষেত্রে খেয়াল রাখবেন মূল কি পয়েন্টগুলো আসতেছে কিনা, কারণ শর্ট নোটের ক্ষেত্রে যারা শর্ট নোট দেয় টিচাররা ধরেই নেয় সে পুরোটা সাবজেক্টের ভালো জ্ঞান রাখে। সো যখন সে দেখবে ওই দুই পৃষ্ঠার ভিতরে আপনার কি পয়েন্টগুলো আসতেছে না, হ্যাঁ, তখন মনে করবে কি জানে, বোঝা গেছে, তখন মার্কিং করবে আড়াই করে। আর যখন আপনি কি পয়েন্টগুলো নিয়ে আসবেন, এবং আমি যেভাবে বলি যে ট্রি করে দিবেন, যেমন ট্রাস্ট আইনে বলছিলাম, একটা ত্রিভুজ আঁকবেন, প্রথমে লিখবেন ট্রাস্ট, তারপরে লিখবেন ট্রাস্টি, তারপরে লিখবেন বেনিফিশিয়ারি, পেন্সিল দিয়ে ত্রিভুজ আঁকা 3 কোণায় 3টা। দ্যাট মিন্স কি, ওইখানে আপনি মূল ফোকাসে চলে আসলেন যে ট্রাস্ট। এবং আমি মনে করি এই সাবজেক্টগুলোতে 60+ পাইতে আমাকে সহায়তা করছে এই জিনিসগুলোই, এই জন্যই আমি আপনাদেরকে এইগুলো আলোচনা করতেছি। আচ্ছা, এখন দেখেন, আপনার এখানে সংবিধান নিয়ে কথা বলতেছিলাম, অনেকটা সরে আসছি। আপনার এখানে যে 11টা পার্ট আছে এবং 153টা, কয়টা, 153টা আর্টিকেল আছে। মনে রাখবেন, অন্যান্য সব জায়গায় হলো সেকশন আইনে, বাট সংবিধান হলো আর্টিকেল। আর আপনারা যখন বার কাউন্সিল পরীক্ষা দিবেন, আপনার যে 7টা বার কাউন্সিল আইনের যে সাবজেক্ট আছে, হ্যাঁ, এর পাশাপাশি সংবিধান থাকবে, কারণ এটা নিয়ে আলোচনা হচ্ছে। ইন্ডিয়াতে সংবিধান ইনক্লুডেড আছে, পাকিস্তানে ইনক্লুডেড আছে, বাংলাদেশে সাংবিধানিক আইনটা ইনক্লুডেড নাই। সো আপনারা যখন বের হবেন তখন নিশ্চিত থাকেন সংবিধান ইনক্লুডেড থাকবে, যেহেতু আলোচনা একবার উঠছে। ঠিক আছে, এখন দেখেন সংবিধানে কয়টা আছে, আপনার আর্টিকেল আছে 53 নাম্বারটা। আপনারা সবাই যে কাজটা করবেন, আমি আপনাদেরকে একটা বই দেখাই দিচ্ছি। এই বইটা দেখতে পারতেছেন সবাই? সবাই দেখতে পারতেছেন কিনা? এই বইটা দেখতে পারতেছেন কিনা? দেখা যায়? সবাই দেখতে পারতেছেন? আমাকে দেখে লাভ নাই, আমার চেহারা বেশি ভালো না। আপনারা বই দেখতে পারতেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এই পকেট বইটা, ঠিক আছে, আমি কিন্তু বিধ্বস্ত। এই দেখেন, এই পকেট বইটা সবাই নেবেন, আমি বলে দিচ্ছি। এই পকেট বইটা সবাই মেট্রো পাবলিকেশনের 60 টাকা নিতে পারে। আম্মা, তুমি মশারি টাঙাইতেছো কেরে? আমি কইলাম না আমি টাঙাই দেবো, ওকে টাঙানির দরকার নাই, রেখে দাও, আমি টাঙাই দেবো না, রেখে দাও, তুমি ঘুমাইতে হও, যাও। আচ্ছা, সবাই বুঝতে পারছেন তো না? এই যে দেখছেন, বইটা দেখছেন সবাই? একটু রেসপন্স করেন। আচ্ছা আচ্ছা, এইটা, এই যে পকেট বইটা, এটা সব সময় পকেটের সাথে করে রাখবেন, কারণ আমার সংবিধানের বইটা যদি আমি আপনার এই পকেটটা যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখবেন যে এটার ভিতরে খালি লাল কালিদা দাগ আছে, মানে হাইলাইটার দিয়ে, লাল হাইলাইটার, নীল হাইলাইটার, হলুদ হাইলাইটার,
ঠিক আছে, এরকম শুধু দাগানো। এইটা পড়ার মাধ্যমে আপনার, আচ্ছা প্রশ্ন তো পড়াবোই, আজকে কোনো প্রশ্ন পড়াবো না, আপনারা আগে শুনেন। এখানে আপনার 153টা অনুচ্ছেদ 11টা ভাগে ভাগ করা আছে, 11টা ভাগে ভাগ করা আছে। আপনি এইটার মাধ্যমে আপনার সংবিধানটা আসলে ভালোভাবে একটা আয়ত্তে নেবেন, ঠিক আছে, আয়ত্তে নেবেন। কি কি আয়ত্তে নেবেন, এই আয়ত্তে নেওয়ার পরে বলতেছি যে কোন মাস্টার বইটা আপনারা কিনবেন, যেটা কিনা আপনার সারা জীবন অ্যাডভোকেসিতে কাজে লাগবে। বাংলাদেশের যত জাজ আছে সব জাজ ওই বইটা নিজের কাছে রাখে, সেই বইটার নামও আমি বলবো। সো এটা ইম্পর্টেন্ট। এখন দেখেন, এই যে আমি একটা চটি টাইপের পকেট একটা ডিকশনারি দেখালাম, এইখানে দেখেন 11টা যে পার্ট আছে, 11টা পার্ট আমাকে ভালো জ্ঞান রাখতে হবে। একটা হলো রিপাবলিক, প্রজাতন্ত্র। আমি যে বাংলাদেশের প্রজাতন্ত্র, এখানে আসলে কি কি আছে, রাজধানী, রাষ্ট্রভাষা, তারপরে হলো যে রাষ্ট্রীয় সীমানা, এই ব্যাপারগুলো যে আছে। 2 নম্বরে যেটা আছে সেটা হলো প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই যে প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এখানে আসলে কি আছে? এখানে আছে রাষ্ট্র যে পরিচালনা হবে সেটার মূলনীতিগুলো কি কি। আমরা জানি না 4টা মূলনীতি আছে আমাদের সংবিধানে, একটা হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। সমাজতন্ত্র যেটা আছে সেটা কিন্তু আপনার এই মার্ক্সবাদ না, অথবা আপনার এই যে মাও সেতুংবাদ না, মানে রাশিয়া এবং চীনপন্থী মতো সমাজতন্ত্র কিন্তু না। ওদের সমাজতন্ত্র একরকম, আমাদের সাংবিধানিক সমাজতন্ত্র আরেক রকম। এটা হলো শোষণ মুক্তি, শোষণ বঞ্চনা থেকে মুক্তির ক্ষেত্রে যে সমাজতন্ত্র। অন্যান্য দেশের গণতন্ত্র যে আছে, আমাদের দেশে গণতন্ত্রের সাথে মানবাধিকার যুক্ত আছে, মানে গণতন্ত্রটা হবে মানবাধিকার, অবশ্যই এখানে মূল জিনিস থাকতে হবে। আর ধর্ম নিরপেক্ষতা মানে হলো যে ধর্ম ছাড়া না, যে আমি এই ধর্মও না ওই ধর্মও না, মাঝামাঝি থাকলাম, মডারেট থাকলাম, বাইন মাসের মতো চলে গেলাম, হ্যাঁ এরকম না। এরকম লোক আমি দেখছি আমাদের সমাজে সবচেয়ে বেশি, এবং এটাকে মিস ইন্টারপ্রিট করে। কিন্তু আপনারা মিস ইন্টারপ্রিট করবেন না। ধর্ম নিরপেক্ষতা মানে হলো ধর্মীয় স্বাধীনতা। যিনি মুসলিম আছেন তার ধর্মকর্ম তিনি যেভাবে নিয়ম, মৌলিক বিষয়াবলী সেভাবে যেন করতে পারেন। হিন্দু ধর্মে যিনি আছেন, অন্যান্য ধর্মে যিনি আছেন, তারাও যেন তাদের মৌলিক কার্যক্রমগুলো, তাদের যে ধর্মবিশ্বাস, সবার ধর্মবিশ্বাস তার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটার স্বাধীনতা। তৃতীয় যে পার্টটা আছে, আমি আপনাদের সংবিধানের একটা ধারণা দিয়ে আজকে শেষ করব বাকি 6 মিনিটে। তৃতীয় যে পার্টটা আছে সেটা হলো ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা না। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা হলো একটা মানুষের বেঁচে থাকার জন্য দরকার, বেঁচে থাকার জন্য দরকার। ইন এডিশন আপনার প্রত্যেকটা রাষ্ট্র তাদের যে কনস্টিটিউশন আছে সেইখানে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়। এবং এখান থেকে আপনাদের ব্রড কোশ্চেন থাকে, এখানে ফান্ডামেন্টাল যে রাইটস আছে বাংলাদেশের সামর্থ্য অনুযায়ী, বাংলাদেশ যখন সৃষ্টি হয়েছে তখন আসলে কয়টা ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছে, দ্যাট ইজ দ্য কি পয়েন্ট। এখানে 27 থেকে 44 পর্যন্ত টোটাল 18টা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তাই না? এগুলো বিস্তারিত পড়ানোর সময় বলবো। চতুর্থ যে ভাগ আছে সেখানে আপনার কি আছে, সেখানে আছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ একসাথে বলে দিই। আমরা ছোটোবেলা থেকে সমাজবিজ্ঞান, যারা সায়েন্সের তখন সমাজবিজ্ঞান ছিল ওইটাতে ছিল, অথবা বিজেএস যে থাকে সেখানে ছিল যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। একটা হলো এক্সিকিউটিভ, আরেকটা হলো লেজিসলেচার, আরেকটা হলো জুডিশিয়ারি। মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে কি এক্সিকিউটিভ কে? এটা যদি মনোযোগ দিয়ে না শুনেন পরের গুলাতে ধরা খাবেন, এই জন্য বলতেছে মনোযোগ দিয়ে শুনেন। এক্সিকিউটিভ হলো সরকার, আর লেজিসলেচার কে? আইনসভা। বাংলাদেশের আইনসভার নাম কি? পার্লামেন্ট। আর জুডিশিয়ারি কে? বিচার ব্যবস্থা। হ্যাঁ, বিচার ব্যবস্থা। এখন দেখেন আপনার এই 3টা থেকে আপনার যে কোনো একটা সিস্টেম নিয়ে আপনার ব্রড কোশ্চেন থাকেই।
আপনারা যদি সংবিধানের মূল পার্টগুলো আপনারা ভালোভাবে মাথায় থাকে, আপনি তখন বুঝতে পারবেন যে আমার এখানে গুরুত্বপূর্ণ কি কোন কোশ্চেনটা থাকতে পারে। দেন কামস টু সপ্তম অষ্টম নবম। এই সপ্তম অষ্টম নবমে প্রথমে আছে ইলেকশন নিয়ে, তারপরে আছে অডিট কন্ট্রোলার নিয়ে, তারপরে আছে কর্ম কমিশন নিয়ে। কেন এই তিনটা নিয়ে এত মাতামাতি কেন, এটা আমি বলতেছি। বাংলাদেশে বলে না নির্বাচন কমিশন হলো স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান, কেন সরকার এটার মধ্যে গিয়ে মাথা মারতেছে, এটা চামচা হয়ে গেছে, কেন এগুলো বলে? আবার মনে করেন বিসিএস ক্যাডার যেখানে পরীক্ষা হয়, কর্ম কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, ওইটার নিজস্ব সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠানের নিজস্ব ক্ষমতা বলে চলে, এখানে কেউ ইন্টারাপ্ট করার কথা না, কারণ এটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এবার বলছেন ইলেকশন কেন আসছে, কর্ম কমিশন কেন আসছে। আরেকটা হলো অডিট জেনারেল বা অডিট কন্ট্রোলার, মহা হিসাবরক্ষক। যত সরকারি কোম্পানি আছে, বেসরকারি কোম্পানি আছে, বাংলাদেশের যে অর্থ ব্যবস্থা আছে, বাজেট আছে, সবগুলা ঠিক মতো চলতেছে কিনা না চুরিদারি করতেছে, ওইটা কারা অডিট করে? বিসিএস অডিট এবং এই অডিট জেনারেলের আন্ডারে। যদিও আমাদের দেশে দুর্নীতিগ্রস্ত বিভিন্ন সময় আমরা শুনি অডিট জেনারেল ও অডিট যারা করে, বিসিএস অডিট যারা পায় প্রশাসন থেকে যায়, তো তারা কি, তারা ওই মনে করেন যে ফার্স্ট ক্লাসের বেতন শুরু হয় 22,000 টাকা থেকে, কিন্তু তাদের পকেটে থাকে 22 লাখ টাকা কিছু কিছু ক্ষেত্রে। তাহলে কি, এটা সাংবিধানিক প্রতিষ্ঠানটা সৃষ্টি করা হয়েছিল রাষ্ট্রের স্বচ্ছতার জন্য, জবাবদিহিতার জন্য, জনমানুষের যে টাকা সেটা যেন নষ্ট না হয়। তাহলে আমি প্রথম পার্টে কি বলছি? রিপাবলিক, প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল রাইটস। রিপাবলিক, প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল, যারা কিনা এইভাবে শিখবেন যে রিপাবলিক মানে প্রজাতন্ত্র, প্রিন্সিপাল মানে হলো মূলনীতি, ফান্ডামেন্টাল হলো মৌলিক অধিকার, 1, 2, 3, 4, 5, 6 হলো শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, আর 7, 8, 9 হলো ইলেকশন কমিশন, অডিট জেনারেল, আর হলো কর্ম কমিশন, ওই যে যারা বিশেষ নিয়োগ দেয়। আর আছেই কয়টা ভাই? আছে হলো 11 পর্যন্ত 2টা থাকার কথা, কিন্তু আছে হলো 3টা, কারণ 9-এর এ নামে একটা প্রভিশন আছে, সেটা হলো ইমার্জেন্সি প্রভিশন, খুবই ছোট। ইমার্জেন্সি টাইমে কিভাবে কি হবে এই জিনিসগুলো এখানে বলা আছে, ঠিক আছে? জরুরি বিধিমালা, ইমার্জেন্সি প্রভিশন, জরুরি অবস্থার ঘোষণা, ঠিক আছে? জরুরি অবস্থার সময় ওই যে মৌলিক অধিকার 18টার কথা বলছি, ওইগুলোর মধ্যে কোনগুলা স্থগিত হয়ে যায়, ঠিক আছে? আর 10 নম্বরে হলো সংশোধনীগুলা, আর 11 নম্বরে হলো বিবিধ। 11 নম্বরে হলো বিবিধ মানে অন্যান্য যেগুলো আছে ছোট ছোট। তো এই হইল আপনার সংবিধান। এই সংবিধানের 153টা আর্টিকেল, অনুচ্ছেদ। 53 নম্বর আর্টিকেলে কি বলা আছে এটা বলার মাধ্যমে আজকে শেষ করব। নেক্সট ক্লাস সংবিধানে যারা বন্ধুবান্ধব আছে সবাইরে ডাইকা নিয়ে আসবেন, স্পেশালি 26, 27 যারা আছে, ঠিক আছে? যে ভাই এখানে আয় কিছু শিখি, আপাতত ফ্রি শিখতে পারবো 25-এর ব্যাচের সঙ্গে, আর পরে আমাদের ব্যাচের ক্লাস যখন শুরু হবে আমরা নামে মাত্র পেমেন্টে প্রতি ক্লাস আপনারা করতে পারবেন। তারপরে যদি মনে হয় নিয়মিত যে আমি ফ্রি করব, ফ্রি গ্রুপে ফ্রি ক্লাস পাবেন, কিন্তু পেডদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি হলো এটা রেকর্ডিং, একটা প্রাইভেট গ্রুপ আছে সেখানে সবগুলো রেকর্ডিং থাকে। আর ইন এডিশন আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেহেতু অল্প লোক, আমি 1-to-1 ডিসকাস করতে পারি। আর মাঝখানে ফার্স্ট ইয়ারের ক্লাসটা গ্যাপ ছিল অনেকদিন। 53 নম্বর 153 নম্বর সেকশনটা বলি, এটা বলার পরে কারো কোনো কোশ্চেন থাকলে শুনে তারপরে শেষ করব, কারণ আমার আম্মার মশারি টাঙাইতে হবে। আম্মা ওইটা খুব জ্বালাতন করতেছে, আম্মা ব্রেন স্ট্রোকের রোগী, 2 বার পর ব্রেন স্ট্রোক করছে, সব কথা মনে রাখতে পারে না। এখানে দেখেন 153 নম্বরে আছে যে আপনার মনে করেন আপনার বইলা লাভ নাই, বললে পেঁচায় যাবে। আমি যে মূল কথাটা বলতেছি, সংবিধানটা কিসে লেখা? প্রত্যেকটা আইন মনে রাখবেন ইংরেজি এবং বাংলা 2 ভাষায় লেখা ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এটা যেহেতু ইংরেজি এবং বাংলা 2টা ভাষায় লেখা প্রত্যেকটা আর্টিকেল, ঠিক আছে? সেই জন্য বলা হয়েছে এই ইংরেজি এবং বাংলা যখন বলা হবে তখন যদি বিরোধ দেখা দেয় তখন কোনটা প্রাধান্য পাবে বলেন তো দেখি, কে বলতে পারবে? তখন বাংলা প্রাধান্য পাবে, এইটাই বলা হয়েছে। আর্টিকেল 153 কমেন্সমেন্ট, সাইটেশন অ্যান্ড অথেন্টিসিটি, এখানে বলা আছে যে
provided that in the event of conflict between the Bengali and English text, the Bengali text shall prevail. The Bengali text shall prevail. Prevail মানে হলো প্রাধান্য পাওয়া. Hope that you all are understand. So today up to this, if you have any question, feel free to ask me. কারো কোনো কোশ্চেন থাকলে নিঃসন্দেহে বলতে পারেন. এটা তো 54 নম্বরে সম্ভবত বলা আছে, সংবিধানের থেকে আবিষ্কার বা 54 নম্বর তো সেকশনই নেই, সেকশনই তো নেই, আর্টিকেলই তো 153 পর্যন্ত. আচ্ছা আপনারা কিনেন, আগে এই বইটা কিনেন, ঠিক আছে, এইটা কিনবেন. ও আরেকটা বইয়ের নাম বলতে চাইছিলাম না, আরেকটা বইয়ের নাম বলতে চাইছিলাম যে হ্যাঁ, সংবিধানের জন্য এটা আসলে ইংরেজি ভার্সনে লেখা, বাট প্রত্যেক জজ যারা আছে তারা এই জিনিসটা ফলো করেন. সংবিধানে যে এমডি মাহমুদুল ইসলাম, উনি হলেন বিখ্যাত একজন অ্যাডভোকেট. উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন 2001 সাল পর্যন্ত. স্যার মারা গেছেন, আমরা স্যারের জন্য দোয়া করব. ওনার যে সংবিধানের যে বইটা ছিল, হ্যাঁ, এই বইটা হলো আপনার দলমত নির্বিশেষে পুরো বিচার ব্যবস্থায় তিনি একজন নিরপেক্ষ মানুষ ছিলেন, প্রজ্ঞাবান মানুষ ছিলেন. তিনি আপনার রংপুর বারে ছিলেন প্রথমে, ঢাকা ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স, পরবর্তীতে এই আমাদের মতো 2 ইয়ার্স এলএলবি করছেন, ঠিক আছে. এবং তিনি অ্যাডভোকেট হিসাবে হাইকোর্টে আসছেন. হাইকোর্টে আসার পরে আপনার 59 সালে তিনি শুরু করছেন. 80 সালে গিয়ে তিনি আমেরিকার একটা ইউনিভার্সিটি, নামকরা ইউনিভার্সিটি, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, সেখান থেকে তিনি এলএলএম করছেন. এই জন্য যারা এবার পাশ করার পরে পাগলের মতো হয়ে গেছে তাদেরকে আমি বার কাউন্সিল পড়াই, তো বার কাউন্সিল আমি নিজে পড়ি, তাদেরকে পড়াই. এখন কথা হলো যে ওনাদেরকে আমি বলছি আপনারা পাগলের মতো হয়ে যায়েন না ভর্তি হওয়ার জন্য. এই যে দেখেন, উনি এলএলএম কবে করছে? এলএলএম করছে পরে. আপনার এলএলবি শেষ করার পরে বার কাউন্সিলের লাইসেন্সটা জরুরি. অ্যাডভোকেট হওয়ার পরে আপনি 2 ইয়ার্স এলএলবি নিয়ে আপনি রাজশাহী ইউনিভার্সিটিতে করতে পারবেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে করতে পারবেন, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে করতে পারবেন. 3টা পাবলিক ইউনিভার্সিটিতে সুযোগ আছে. হ্যাঁ, আস্তে আস্তে এই সুযোগ আরও বাড়বে. সো আপনার মাস্টার্স হওয়ার জন্য বেপরোয়া না হয়ে আমাদের উচিত হলো বার কাউন্সিল কোয়ালিফাইয়ের জন্য মাথা রাখা. তো আমি যেটা বলতেছিলাম, বইটার নাম কি? কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ, মোহাম্মদ মাহমুদুল ইসলাম, লেট অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুল ইসলাম. সবাই লেখছেন? আর বলতে হবে? হ্যাঁ, কভারের ফটোটা একটু দোসর কালারের, আপনারা নেটে সার্চ দিলেই পাবেন, ঠিক আছে. সব আমাকে দায়িত্ব দিয়ে দিয়েন না. কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ, মোহাম্মদ মাহমুদুল ইসলাম. আচ্ছা সমস্যা নেই, আপনারা যে কেউ সার্চ দিয়ে গ্রুপে দিয়ে দিন, অথবা আমি দেখি, আমি সামনে পড়লে আমি দিয়ে দিব, সমস্যা নেই. আর কারো কোনো কোশ্চেন? এনিবডি? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে আমরা তাহলে এখানে শেষ করি. আপনারা অবশ্যই গ্রুপে ফিডব্যাক দিবেন, ক্লাসটা কেমন হচ্ছে, কী আসে বিষয়, এবং বিস্তারিত যদি পারেন 2-1 লাইন লিখে দিন. থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন. আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম ভাই.